তো 3 মাস যাওয়ার আগে আমেরিকায় যাওয়ার আগে উনি 3 মাস জেল খাটছিলেন। এই উত্তরা থেকে ওনাকে র্যাব গ্রেপ্তার করে। তো এর আগে উনি যখন জেলে যান তার তো কিডনি রোগ ছিল, তার একটা কিডনি ছিল। তো উনি হাই ডায়াবেটিক্সের রুগী ছিলেন। তো উনি ওই জেল থেকে বের হয়ে উনি সিঙ্গাপুর গেছিলেন। সিঙ্গাপুর যাওয়ার পরে উনি সিঙ্গাপুরে যেতেন, সিঙ্গাপুরে চিকিৎসা হইতো ওনার। তো যাওয়ার পরে চেক আপ করার পরে দেখলো যে একটা টিউমার ওনার এই যে কিডনিতে। তো যখন দেখছে ডাক্তারের সাথে পরামর্শ করার পরে ডাক্তাররা বললো যেহেতু একটা হালকা এই টিউমার, এটা করলে জীবাণু আর থাকবে না, আপনি একটা কিডনি ফালাই দেন। তো উনি একটা কিডনি ফালাই দিলেন, মনে করছে কিডনিটা ফালাই দিলে আর আর ক্যান্সারের জীবাণুটা আর থাকবে না। তো উনি এরপরে একদিন আমার বলতেছে যে গাড়ির মধ্যে বলতেছে একটু সমস্যা করতেছে, তো আবার করবো কি না। তা এর মধ্যে একজনের সাথে কথা হয়েছে, ও বললো যে এরকম আমেরিকা থেকে একজন ডাক্তার আসছেন বগুড়ার, উনি এই ভালো ডাক্তার, ওনার সাথে একটু কথা বললে, ওনার কাছে পরামর্শ আমেরিকার। তো ওনার সাথে কথা বলার উনি বলল ঠিক আছে, আপনার পরীক্ষার যে কাগজপত্রগুলো আমাকে দেন, আমি এটা আমেরিকায় পাঠাচ্ছি। ওই যে সোনন ক্যাডারির একটা হসপিটাল আছে, তো ওদের ওখানে পাঠাচ্ছি, আমার পরিচিত ডাক্তার আছে, দেখি তারা কী বলে। ওটা কিন্তু আর হয় না। তো ওরা চেক করে দেখলো যে যে জীবাণুটা ওইটা কিন্তু রয়ে গেছে, কিডনি তো ফালাই দিছে, ওইটা কিন্তু বিনাশ হয় না, সোজা কথা। তো তখন বছরে ওরা বলল যে আপনি কি যে আমেরিকায় যাইতে চান, যদি যান তাইলে আপনি এটা আমেরিকাতে বেস্ট কিডনি চিকিৎসা, সোনন ক্যাটারি ওয়ার্ল্ডের 1 নম্বর কিডনি চিকিৎসা। তো বলার পরে উনি বললো যে ঠিক আছে, তাইলে আর সিঙ্গাপুর যাই আর লাভটা কি, দেখি আমেরিকায় তাহলে করো, ভিসা টিসার ব্যবস্থা করো। তা আমরা ভিসা টিসার ব্যবস্থা করলাম। এরপরে আমরা ওনাকে প্রথম এয়ারপোর্টে নিয়ে গেলাম, বললো যে আপনি যেতে পারবেন না, সরকারের নিষেধ আছে। তা উনি বললো যে সরকারের নিষেধ আছে, আমাকে তো কোর্ট পারমিশন দিছে, সরকারের নিষেধ কি না। বললো যে না, আপনি যেতে পারবেন না, আপনাকে যেতে দেবো না আমরা। তো আমরা আর কী করবো, বাধ্য হয়ে চলে আসতে হয়েছে। আসার পরে উনি ওই লয়ারের লগে কথা বললা জাজের কাছে করছে হাইকোর্ট ডাইরেক্টলি ওদেরকে বলছে যে আমি পারমিশন নিচ্ছি, তোমরা তাকে আটকাইলে কী কারণে, উনি তো চিকিৎসায় যাচ্ছে। তখন তারা বাধ্য হয়ে, এবং কোর্ট ওই যে স্বরাষ্ট্র মন্ত্রীরে স্বরাষ্ট্র সচিবরে করছে। তো সচিব বাধ্য হইয়া ওদের ওই যে এয়ারপোর্টের যে থাকে তাকে বলছে যে একে ওই লোক আসছে, আবার স্যারে যেহেতু কোর্ট খুব কড়া নির্দেশ দিছে, তো তখন আইসা বলছে ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই, আমি আপনাকে যাওয়ার ব্যবস্থা করে দিই, আপনি আবার করেন। তো আমরা একদিন তারপর দিনই আবার এয়ারপোর্ট গেলাম, যাক ওনারা করে আমরা তখন চলে গেলাম। চলে যাওয়ার পরে প্রথম আমরা উনি বাসা ভাড়া নিচ্ছেন, ওনার ছোটো বোন থাকে ওখানে একজন, যে উনি ওই আপা কি বলে জগন্নাথে উনি চাকরি করতেন। তো উনি রিটায়ার্ড, উনি চলে গেছেন, উনি ওনার হাজব্যান্ডও রিটায়ার্ড, চলে গেছেন। ওনার বাসার পাশেই আমরা একটা বাসা নিলাম। ওই বাসার মালিক ছিলেন আপনার নেপালি। তো আমি ওই বাড়িতেই থেকে আমি আর ভাবি পরে গেছেন, আর স্যারে এই দুইজনই প্রথম দিকে, এরপরে ভাবি আসছেন আমাদের সাথে। তো গেলাম, ডাক্তার দেখে করলো, উনি ডাক্তার করে দিলেন। এক ডাক্তার, সে তাইওয়ানের ডাক্তার, সম্ভবত ক্যান্সারের বড় ডাক্তার ওখানকার, এই সোনন ক্যাটারিনের। তো উনি প্রথম দিন উনি করলো। তো ওনাকে চেক করার পর বললো যে আপনার তো এখন পরিস্থিতিতে আছে, তবে একটা সুসংবাদ হলো যে এটা খুব আস্তে স্লো অ্যাকশন করে। তো তারা চিকিৎসা শুরু করার পরে ওরা একটা থেরাপির পরিবর্তে একটা ক্যাপসুল দিল। ওই ক্যাপসুলটা খুব পাওয়ারফুল। ওখানে আবার আপনার করা হয়, এই যে ক্যান্সার রোগীদের উপরে বিভিন্ন ওষুধ ইনজেকশন যখন আবিষ্কার করে ওদের উপরে প্রয়োগ করে। তো ওই ধরেন 100 জনের মধ্যে যদি 90 জন ভালো হয়, তাহলে ওই ওষুধটা ওরা মার্কেটে ছাড়ে। আর যদি দেখে যে 100 জনের মধ্যে 10 জন ভালো, তখন আর ওই ওষুধটা ওরা করে না, সোজাসুজি কথা ওখানে। তো ওইটাই হলো এই তো আমরা এটা হইলো ম্যানাটনে।
সুনন ক্যাটারিং 1 নম্বর এভিনিউর উপরে। তো ওখানে এই চিকিৎসা চলে, ওই মাঝে মধ্যে যায়, ভর্তি হইতে হয় না, মাঝে মধ্যে যায়, আবার ওষুধ দেয়। ওষুধটার একটা মেয়াদ থাকে, 1 বছর 2 বছর, এই ওষুধটা 1 বছর 2 বছর করব। মোটামুটি ভালোই চলতেছিল। মাঝে একবার উনি হসপিটালে ভর্তি হইতে হয়েছিল। এরপরে যখন লাস্ট দিনগুলা উনি আসলেন, হঠাৎ একদিন ওই ওষুধে এখন আর কাজ করতেছে না, রিয়াকশন হইতেছে, মানে তার ঘা হইতেছে মুখের মধ্যে, কোনো কিছু খাইতে পারতেছে না। এইটাই সমস্যা ক্যান্সার রোগীর। তো ডাক্তার বলল যে আপনারা যে ওষুধটা দিছি এই ওষুধটা তো করতেছে না, কাজ করতেছে না, তো এইটা রিয়াকশন হচ্ছে, আমরা দেখি নতুন কোনো ঔষধ করতে পারি কি না। এর মধ্যে আমি বলি, সিঙ্গাপুরের যে ডাক্তার যারা ওই কিডনিটা করছে, ওদেরকে যখন ওরা বলছে যে আমরা যদি আমাদের কাছে যদি এই রোগী আসতো, আমরা তার কিডনি করতাম না, অপারেশন করতাম না, আমরা ক্যান্সারটাকে করে দিতাম, ক্যান্সারের বিষয়টা আমরা গুরুত্ব দিতাম, তাহলে তার কিডনিটা থাকতো। যাক, ওরা তো অত ডাক্তার এত কিছু করে না। পরে শেষ দিক দিয়া একেবারে খুব ওই যে 2-3 দিন ওষুধটা বন্ধ ছিল, যে ওষুধটা। আর ক্যান্সারের একটা নিয়ম হইল, জীবাণুটাকে তারা করে ফেলে, বলতে কি ওয়ালের মতো করে দেয়। যখন মনে করেন যদি কখনো কোনো কারণে ওয়ালটা ভেঙে যায়, তখন হয়ে যায় না, যদি একটা আপনি দেন, এইরকম সরে যায়। তো ওই সময়ই ওই যে 2-3 দিন ওষুধটা বন্ধ ছিল, ওনার শরীরের মধ্যে ছড়াইয়া গেছে। তারপরে হসপিটাল আমরা নিয়ে গেলাম, তারপরে ডাক্তার তো ওষুধ দিল, ওই ওষুধে আর কাজটা জানে। মোটামুটি 8-10 দিন থাকার পরে উনি হসপিটালে থাকার পরে উনি রাত্রে, না রাত্রে আমি থাকতাম আর ভাবি থাকতো, এরকম করে, মানে ওনার ওয়াইফ আর আমি। উনি যখন ওই সময় কাটাইতেন, সময়গুলো বেশিরভাগ ওই টিভি দেখতেন, খেলা দেখতেন, অন্য প্রোগ্রামগুলো দেখতেন, তারপরে পত্রিকা পড়তেন, তারপর বই পড়তেন, এই শেষ সময়গুলো। এবং এখান থেকে আমাদের যারা যাইতেন সব নেতারা মোটামুটি যা দেখা হইতো, যেমন টুকু ভাই, ইকবাল হাসান টুকুর ভাই, যে মেজর কামরুল ছিলেন, তারপরে আরও যারা আমান ভাই, তারপর যত বড় নেতারাই আমাদের ওনার সাথে। ম্যাডামের সাথে তার কথা হয়েছে, ম্যাডামের একটাই বক্তব্য ছিল, আপনি চিকিৎসা শেষ করে আসবেন, আপনার এখন আসা দরকার নেই। উনি বলতে চাইছিল যে ম্যাডাম আমি কি চলে আসবো, উনি প্রায়ই আসতে চাইতো দেশে। একটা সমস্যা আমার বলতো যে করো, চলো আমরা চলে যাই, দেশে যাই মরি, ওইটাই যায়। তো ম্যাডামের সাথে তার যখন কথা হইতো, তখন উনি ম্যাডাম ডাইরেক্ট না করতেন, বলছেন না আপনি ফুল চিকিৎসা করে আসবেন। তখন স্যারে আবার বলতে, দেখছো ম্যাডাম এই বলে। তারপরে আমাদের প্রধানমন্ত্রী এবং বর্তমান চেয়ারম্যান, ওনার সাথেও লন্ডনে কয়েকবার আমি টেলিফোনে ধরে দিছি, সানিবেরে আমি কল দিছি, তো ওনার সাথে কথা হইতো, চেয়ারম্যান সাথে অনেক উনিও বলতেন, ওনারও একই কথা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একই কথা ছিল যে না, আপনি ফুল চিকিৎসা না হয়ে আপনি আসবেন না, এখানে আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনি এছাড়া সব নেতাদের সাথেই উনি টেলিফোন বসে থেকে কী করবে, ও মুখরে ধরাও, যেমন মহাসচিবরে ধরো, মহাসচিবদের কী অবস্থা আমাদের সেই খোঁজখবর নিতেন। আব্বাস ভাইয়ের সাথেও আমি কয়েকবার করে দিছি। তারপরে নোমান ভাইয়ের সাথে কথা হইতো, দুদু ভাইয়ের সাথে, এবং আমাদের সিনিয়র যত নেতা আছে মোটামুটি সবার সাথেই ওনার কথা হইতো। এই রাজনীতির যখন এই যে আন্দোলন চলছিল, সবসময় আন্দোলনের বিষয়গুলো ওনার কথাবার্তা হইতো এবং পরামর্শ দিতেন, ওনারাও নিতেন।